এবং 292 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য ভর্তুকি সম্বলিত ঋণ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সর্বমোট 22,67 লক্ষ টাকার ঋণ প্রদান করেছে। সংখ্যালঘু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য ভারত সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের আওতায় সর্বমোট 21,384 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে 7,70 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। নারী শক্তির গুরুত্ব দিয়ে 48,969 জন সংখ্যালঘু ছাত্রীকে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে সর্বমোট 2,26 লক্ষ টাকা খরচ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 35 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। 33টি সামাজিক ভাতা প্রকল্পের অধীনে থাকা 3,77,936 জন সুবিধাভোগীর জন্য সামাজিক পেনশন ভাতা প্রতি প্রাপক পিছু মাসিক 700 টাকা থেকে বাড়িয়ে মাসিক 2,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়ক প্রকল্পের আওতায় 1 জানুয়ারি 2024 থেকে আরো 29,410 জন নাগরিকের নাম নথিভুক্ত করা হয়েছে, যার জন্য অতিরিক্ত 70,58 লক্ষ টাকা প্রতি বছর ব্যয় হবে। নারী শক্তির বিকাশের লক্ষ্যে কর্মরতা মহিলাদের জন্য 4টি হোস্টেল নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর আওতায় 6,484 জন গর্ভবতী ও স্তন্যদায়িনী মাকে আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ভারত সরকারের মিশন শক্তির আওতায় আমি মাতার বাড়ির তেলিয়ামোড়ে অতি দরিদ্র অসহায় মহিলাদের জন্য 2টি শক্তি সদন স্থাপন করার প্রস্তাব রাখছি, যার জন্য সর্বমোট ব্যয় ধার্য করা হয়েছে 10,62 লক্ষ টাকা। জনজাতি কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেশের ঐক্য সংগতি রক্ষায় বিভিন্ন জনজাতি নেতৃত্বের অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার 15 নভেম্বর 2023 তারিখে জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 600 হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন আয়ের উৎস সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে 916টি জনজাতি পরিবার লাভবান হয়েছে এবং 90টি জনজাতি পরিবারকে অটোরিক্সা পাওয়ার টিলার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনার আওতায় 198টি গ্রামের উন্নয়নের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার জন্য 40,35 লক্ষ টাকা ব্যয় ধার্য হয়েছে। বিদ্যালয় স্তরে ককবরক ভাষা প্রসারের লক্ষ্যে 1,417টি বিদ্যালয়ে ককবরক ভাষা চালু করা হয়েছে। মোট 93,395 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে বিভিন্ন মেধাবৃত্তির আওতায় নিয়ে আসা হয়েছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 86,33 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শিটের প্রক্রিয়াজাতকরণের জন্য 50টি স্মোক হাউস নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের ব্যয় ধার্য হয়েছে 37,50 লক্ষ টাকা। 2024-25 বর্ষে তফসিলি জনজাতি ছাত্রীদের জন্য 11টি এবং তফসিলি জনজাতি ছাত্রদের জন্য 10টি 50 আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় হবে 76,65 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে তীর্থবেলা প্রাঙ্গনের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, তাতে ব্যয় ধরা হয়েছে 15,11 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান PM জনমন এর উদ্দেশ্য হলো বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল জনজাতি গোষ্ঠী সমূহের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে থাকা ব্যবধানগুলির অবসান ঘটানো। এই উদ্দেশ্যে 9টি মন্ত্রকের মাধ্যমে 11 ধরনের জরুরি পদক্ষেপের মাধ্যমে বিশেষভাবে দুর্বল ও প্রান্তিক জনজাতি পরিবার সমূহকে গৃহ, পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ সুবিধা ইত্যাদি প্রদানে গুরুত্ব দেওয়া হয়। 2024-25 অর্থবর্ষে PM জনমনের আওতায় আদিম ও প্রান্তিক জনজাতি গোষ্ঠী অধ্যুষিত সমস্ত জনপদে বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে এবং তার জন্য 69,12 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। 2024-25 বর্ষে আদিম ও প্রান্তিক জনজাতি অংশের নাগরিকদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এমন জনপদগুলিতে 77টি নতুন অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হবে। 9,24 লক্ষ টাকা ব্যয়ে এই জনমনের আওতায়। প্রধানমন্ত্রী জনমন যোজনার আওতায় রিয়াং সম্প্রদায়ের জনজাতি পরিবারবর্গের জন্য 9,015টি নতুন গৃহ নির্মিত হয়েছে। এই যোজনা বাস্তবায়ন করার জন্য আমরা ভারত সরকারের কাছ থেকে 43,88 লক্ষ টাকা পেয়েছি।
2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার সর্বমোট 698,68,68,00,000 টাকা TTADC কে প্রদান করবে, যা 2023-24 সালের বাজেট বরাদ্দের চাইতে অনেকটাই বেশি। এই অর্থরাশি TTADC এলাকার ভিলেজ কাউন্সিলগুলির জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশন আওতায় করের বাহাকতে পদে অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। এছাড়া জনজাতি সাব প্ল্যানের আওতায় TTADC কে প্রদত্ত অর্থরাশি সহ রাজ্য সরকার আমাদের জনজাতি ভাই বোনদের কল্যাণের জন্য 5,899,08,00,000 টাকা বরাদ্দ করেছে, যা সর্বমোট বিকাশের বরাদ্দের 39.93%। গ্রামোন্নয়ন বিগত 5 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আওতায় রেকর্ড সংখ্যক 5 লক্ষ গৃহ নির্মিত হয়েছে। আমি ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে আমাদের রাজ্যের গ্রামীণ ভাই বোনদের জন্য উদার হস্তে গৃহ বরাদ্দ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিগত 5 বছর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় রাজ্যে 47,660টি মহিলা স্বসহায়ক দল গঠন করা হয়েছে। বর্তমান রাজ্যে সর্বমোট 4,66,000 মহিলা গ্রামীণ মহিলা 51,254টি স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছে। এই স্বসহায়ক দলগুলি 2,094টি গ্রামীণ প্রতিষ্ঠান এবং 102টি ক্লাস্টার স্তরীয় ফেডারেশনের সাথে যুক্ত। জানুয়ারি 2024 সাল অবধি বিভিন্ন সহায়ক দলের সাথে যুক্ত 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে। রাজ্য সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছে 2025-26 অর্থবর্ষের মধ্যে আরো 1,14,000 মহিলাকে স্বসহায়ক দল অন্তর্ভুক্ত করে তাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকারও বেশি বৃদ্ধি করা হবে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার সকল বিরোধীদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7,40,00,000 টাকা। আমি সেই সঙ্গে যেখানে যেখানে সরকারি আবাসন নেই সেই সমস্ত স্থানে বিডিও, এডিশনাল বিডিও ও এডিএমদের জন্য সরকারি আবাসন নির্মাণের প্রস্তাব রাখছি। গ্রামোন্নয়ন পঞ্চায়েত আমি মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 2024-25 বর্ষে রাজ্য সরকার 94,70,00,000 টাকা করের ভাগ হিসাবে, 5,60,00,000 টাকা করের অ্যাসাইনমেন্ট হিসাবে এবং 10 কোটি টাকা গ্র্যান্ট ইন এইড হিসাবে রুরাল লোকাল বডিগুলোকে দেওয়া হবে। আমি মহতী সভাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার আমাদের বিভিন্ন পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং রূপাইছড়ি আরটি ব্লকের অন্তর্গত বাগবাড়া ভিলেজ কমিটি কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হয়েছে। পানীয় জল, নিরাপদ পানীয় জল সরবরাহ কেন্দ্র এবং রাজ্য সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে জল জীবন মিশন বাস্তবায়ন করেছে। জল জীবন মিশনের পূর্বে মাত্র 24,502টি অর্থাৎ 3.30% গ্রামীণ পরিবারকে পানীয় জল সরবরাহের সংযোগ দেওয়া হয়েছিল। তারপর 2019 সালে জল জীবন মিশন চালু হওয়ার পর সর্বমোট 5,72,793টি, যা 76.81% গ্রামীণ পরিবারকে কার্যকরী পানীয় জল সংযোগ অর্থাৎ ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন দেওয়া হয়েছে। রাজ্য সরকার জল জীবন মিশনের আওতায় গত 4 বছর 2,545,41,00,000 টাকা ব্যয় করেছে। স্বচ্ছতা, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, সম্পদ রক্ষণাবেক্ষণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের অনুপ্রেরণা ও নির্দেশনা স্বচ্ছতার জনপরিসরের পরিচ্ছন্নতা ও সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটি দিক নির্দেশকারী প্রয়াস গ্রহণ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের বাজেটে একটি নতুন ডিমান্ড সৃষ্টি করা হয়েছে। শুধুমাত্র স্যানিটেশন খাতের জন্য 139,96,00,000 টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে, যা নজিরবিহীন। বন বিভাগ ও বাস্তুতন্ত্র, পরিবেশ রক্ষা এবং রাজ্যিক উন্নয়নের জন্য মূল্যবান বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সরবরাহ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বর্তমানে রাজ্যে 2টি বৈদেশিক সহায়তা প্রাপ্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার একটি হল জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, যাকে জাইকা বলে জানি, অপরটি ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন IGDC 20। তাছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট নামে আরেকটি নতুন প্রকল্পে 1,764,94,00,000 টাকা ব্যয়ে শীঘ্রই চালু করা হবে। আগরজাত পণ্য বাণিজ্যকে স্বার্থে
আগরতলা 2023 সালে অক্টোবর মাসে 5 তারিখ থেকে 7 তারিখ অবধি তৃতীয় আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধর্মনগরে আগর চাষিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের আনন্দের সাথে অবগত করতে চাই, এই প্রথম ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই ত্রিপুরা থেকে দুবাইতে আগরতলা রপ্তানি করার অনুমতি দিয়েছে। তথ্য প্রযুক্তি সমস্ত রকম ব্যবস্থার মধ্যে সুশাসনের নতুন দিগন্তের সূচনার জন্য রাজ্যে ডিজিটাল উদ্যোগ সমূহে ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে। তার অঙ্গ হিসাবে গত 27 সেপ্টেম্বর 2023 তারিখে ই ক্যাবিনেট চালু করা হয়েছে। ই ক্যাবিনেটের উদ্দেশ্য হল সরকারের সর্বস্তরে গতিশীল ও স্বচ্ছ কর্ম প্রক্রিয়া সম্পাদন সুনিশ্চিত করা এবং একটি সরল, দায়বদ্ধ, সক্রিয় এবং স্বচ্ছ কার্যপ্রণালীর মাধ্যমে প্রশাসনিক কার্য সম্পন্ন করা। ত্রিপুরা দেশের সামান্য কয়েকটি রাজ্যের অন্যতম যেখানে ই ক্যাবিনেট চালু করা হয়েছে। রাজ্য সরকার শাসন পরিচালনায় কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে কাগজবিহীন ই অফিস বাস্তবায়ন করেছে। 2023-24 অর্থবর্ষে জেলা স্তরের কার্যালয় সমূহে সহ রাজ্য স্তরের সমস্ত দপ্তর ই অফিস বাস্তবায়িত হয়েছে। ই অফিসের আওতায় নিয়ে আসা হয়েছে সমস্ত মহকুমা শাসকদের কার্যালয় ও সমস্ত ব্লক কার্যালয়। রাজ্যের সমস্ত অংশে 4G পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার 125টি টাওয়ারের জন্য বিএসএনএলকে 2000 বর্গফুট দখলমুক্ত জমি ব্যবহার করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করেছে। রাজ্য সরকার রাজ্যের 58টি ব্লকের প্রতিটিকে মোবাইল কমিউনিটি সার্ভিস ভ্যান পরিষেবা প্রদান করেছে। সমস্ত ব্লক ও মহকুমা শাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা রাজ্যে ভারতের পরিষেবাকে সম্প্রসারিত করার মাধ্যমে ডাটা সেন্টারের পরিকাঠামো বৃদ্ধি সাধন এবং HSWN এবং IP টেলিফোন পরিষেবা এর বিস্তার আর উন্নতিকরণ, রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা, অর্থ দপ্তর, রাজস্ব দপ্তরের তথ্য প্রযুক্তি পরিকাঠামোর উন্নতিকরণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে 50টি FTTH পরিষেবা সংযোগ এবং তৎসঙ্গে 300টি গ্রাম পঞ্চায়েত ও ADC ভিলেজ যে একটি করে পাবলিক ওয়াইফাই হটস্পট পরিষেবা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের মহাকারণে ICT পরিকাঠামো বৃদ্ধি ও উন্নতিকরণের কাজও হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সর্বমোট 48 কোটি 87 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে মুখ্যমন্ত্রী যুব যোজনায় আওতায় 11,469 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন দিয়ে সহায়তা করা হয়েছে এবং এই ক্ষেত্রে 5 কোটি 73 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 19,000 ছাত্রছাত্রীকে 10 কোটি টাকা ব্যয়ে স্মার্টফোন দেওয়া হবে। স্বরাষ্ট্র আরক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার অপরাধের হার কমাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অগ্নি নির্বাপন আপৎকালীন পরিষেবা 2023-24 অর্থবর্ষে 26 কোটি 76 লক্ষ টাকা ব্যয়ে অগ্নি নির্বাপক যানসমূহের জন্য 50টি কনভেনশনাল ওয়াটার টেন্ডার এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি ক্রয় করা হয়েছে। মনুবাজার দামছড়া এমপি কৈশাবাড়িতে স্থায়ী অগ্নি নির্বাপক ভবন নির্মাণ করা হচ্ছে। আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ট্রেনিং স্কুলটিকে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর রাজ্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই উন্নতিকরণের ফলস্বরূপ অগ্নি নির্বাপক কর্মী সহ বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত ব্যক্তিবর্গের উন্নত মানের প্রশিক্ষণ রাজ্যে প্রদান করা সম্ভব হবে। রাজ্য সরকার ন্যাশনাল ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন কর্মসূচির আওতায় জমির খতিয়ানের ডিজিটাইজেশনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে। রাজ্য সরকারের সাফল্যের স্বীকৃতি হিসাবে গত 18 জুলাই 2023 তারিখে ভারতের মহামান্য রাষ্ট্রপতির দ্বারা ত্রিপুরা রাজ্য ভূমি সম্মান পুরস্কারে ভূষিত হয়েছে। রাজ্য সরকার নাগরিকদের উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে অনেকগুলি নাগরিক কেন্দ্রিক পরিষেবা চালু করেছে, যার মধ্যে রয়েছে EROR পরিষেবা, অনলাইন ভূমি রাজস্ব, অনলাইন মিউটেশন এবং ডিমার্কেশনের জন্য অনলাইন মাধ্যমে পেমেন্ট পরিষেবা ইত্যাদি। প্রতিটি জমির প্লটকে একটি করে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর দেওয়ার লক্ষ্যে ভূ নকশা নামের একটি সফটওয়্যার চালু করা হয়েছে। রাজ্য সরকার বন অধিকার নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যা বনাধিকারের পাট্টাভূমির সীমা নির্ধারণে ব্যবহৃত হবে। 2024-25 অর্থবর্ষে সার্ভে অফ ভিলেজেস আবাদি অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস যোজনায় আওতায় এবং সার্ভে অফ ইন্ডিয়ার সহযোগিতায় রাজ্য সরকার সমস্ত বিদ্যমান রাজস্ব মানচিত্র হালনাগাদ করার জন্য ড্রোন চালনা করে জমির জরিপ করবে।
বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ। রাজ্য সরকার শিশু, কিশোর, তরুণ তরুণীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উত্তর ত্রিপুরা 59টি জেলায় 2টি ভ্রাম্যমাণ ইনফ্ল্যাটেবল তারামণ্ডল স্থাপন করা হয়েছে। তাছাড়া সুকান্ত একাডেমিতে শিশু বিজ্ঞান গ্যালারি এবং একটি মজার বিজ্ঞান গ্যালারি নির্মাণ করা হয়েছে। মহাবিদ্যালয় ভিত্তিক 40 ডিএনএ ক্লাব এবং 4 জৈব প্রযুক্তি ক্লাব চালু করা হয়েছে বিভিন্ন মহাবিদ্যালয়ে। 2023-24 অর্থবর্ষে 6টি বায়ু ভিলেজ ও 3টি মাশরুম হ্যামলেট তৈরি করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজ্য স্টেট অ্যাকশন প্ল্যান অর ক্লাইমেট চেঞ্জ তৈরি করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। 2024-25 বর্ষে 4টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব, 50টি ডিএনএ ক্লাব, 6টি বায়ু ভিলেজ ও 5টি মাশরুম হ্যামলেট গড়ে তোলা প্রস্তাব রাখছে। রাজ্য সরকার পরিবেশের উপর একক ব্যবহারজনিত প্লাস্টিকের কারণে পড়া ক্ষতিকর প্রভাব নিয়ে ব্যাপক প্রচার সংগঠিত করবে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ঘোষিত সাইলেন্স জোনগুলিতে যানবাহনের হর্ন সহ ডিজে ইত্যাদি উচ্চমাত্রায় শব্দ নিয়ন্ত্রণের জন্য যথাযথ উদ্যোগ নেবে। বিভিন্ন অভয়ারণ্যের নিকট শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। শিল্প ও বাণিজ্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 2017-18 অর্থবর্ষে 390 কোটি 68 লক্ষ টাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে 2022-23 অর্থবর্ষে, যা দাঁড়িয়েছে 758 কোটি 9 লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে। 2023-24 অর্থবর্ষে ত্রিপুরা থেকে বাংলাদেশের সর্বমোট 121 কোটি 37 লক্ষ টাকা মূল্যে রপ্তানি হয়েছে। 2023-24 অর্থবর্ষে প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এবং স্বাবলম্বন প্রকল্পের আওতায় বিভিন্ন স্বরোজগারী কর্মসংস্থান উদ্যোগের জন্য 25 কোটি 82 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমি একটি ভূমি ব্যাংকও চালু করার প্রস্তাব রাখছি, যার আওতায় অব্যবহৃত সরকারি জমিসমূহের উন্নতিকরণ হবে। তারপর সেই উন্নত জমি বিভিন্ন উদ্দেশ্যে লিজ দেওয়া হবে। প্রয়োজনে সরকারি জমির আশেপাশে থাকা বেসরকারি জমিও ক্রয় করা হবে এবং সেই জমি সরকারি জমির মতো করে উন্নতিকরণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 10 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। 140 কোটি টাকা ব্যয়ে ইউনিটি মল নির্মাণের কাজ চলছে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের চিরাচরিত হস্তকারু, হস্ততাঁত ও বস্ত্র ইত্যাদি প্রদর্শন, বিপণন ও বিক্রয় করা হবে। দক্ষতা বিকাশ। রাজ্য সরকার যুবশক্তির দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে যুবরা বিভিন্ন পেশায় দক্ষ হয়ে জীবিকা অর্জনের জন্য নিজেরা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। প্রথাগত প্রশিক্ষণ দেওয়া ছাড়াও একটি কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই উদ্দেশ্যে 30 জন যুবাকে 9 মাস ব্যাপী জাপানি ভাষা শেখার একটি দীর্ঘ প্রশিক্ষণ শিবির দিল্লি পাঠানো হয়েছে। এছাড়া 30 জন মহিলাকে হায়ার নার্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 20 জন মহিলাকে অটোরিকশা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 200 জন পুরুষ ও মহিলাকে নবজাত শিশু পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি। রাজ্য সরকার রাজ্য ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রসারের জন্য বিভিন্ন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য উদ্যোগ নেবে। তালিকাভুক্ত এবং অসাধারণ প্রতিভা শিল্পীদের আর্থিক সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার রাজ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতি বিকাশ এবং সেই সঙ্গে জনমানুষে দেশাত্মবোধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রথমবারের মতো অডিশনের মাধ্যমে তরুণ শিল্পীদের প্যানেল তৈরি করা হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি, বীরকে নাম, মেরি মাটি মেরি দেশ এবং হর হর তিরঙ্গার মতো অনুষ্ঠানগুলি রাজ্য জুড়ে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হয়েছে। পরিবহন। বিগত কয়েক বছর রাজ্যের যোগাযোগ ও পরিবহন ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশন থেকে অনেকগুলি নতুন ট্রেনের সূচনা করা হচ্ছে। আমি এই অবসরে আগরতলা থেকে অযোধ্যা যাওয়ার একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা এবং মাতা ত্রিপুরা সুন্দরীর ভূমি থেকে অযোধ্যা ভূমিতে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে রাজ্যবাসীকে রামলালা দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 1 নভেম্বর 2023 তারিখে যুগ্মভাবে ভার্চুয়ালের মাধ্যমে আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্পে উদ্বোধন করেন। আশা করা হয়েছে এবং 5টি আরটিসি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায় 73টি বিভিন্ন সড়ক, যার সর্বমোট দৈর্ঘ্য 267 কিলোমিটার এবং 5টি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 60টি বসতি এলাকাকে সংযুক্তকারী 42 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার মনোনয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 1411 কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। আমি মহতী সভাকে জানাতে চাই যে 6টি বিভিন্ন জাতীয় সড়কের 923.31 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে 486 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ককে ইতিমধ্যে অর্থাৎ ডিসেম্বর 2023-এর মধ্যে 2 লেনের সড়কে উন্নীত করা হয়েছে, যার মধ্যে 8 শোল্ডার রয়েছে। তাছাড়া আরও 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য হল 229.25 কিলোমিটার। 2024-25 অর্থবর্ষে 2085 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মনোনয়ন করা হবে, 1900 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে, 500 কিলোমিটার PNDSY সড়কের পুনর্নবীকরণ করা হবে এবং 10টি নতুন RCC সেতু নির্মাণ করা হবে। PNDSY এর আওতায় 303 কিলোমিটার রাস্তা উন্নতিকরণের উদ্যোগ নেওয়া হবে, যা সব আবহাওয়ায় উপযোগী পথের মাধ্যমে 20টি জনপদ এলাকাকে সংযুক্ত করবে। তার সর্বমোট 326.45 কিলোমিটার দৈর্ঘ্যের 34টি সড়ক প্রকল্পের উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। রাজ্য সরকার ব্যাপকভাবে সড়ক পরিকাঠামো বিকাশের কাজে হাতে নেবে, যার মধ্যে 60টি বিধানসভা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হবে, যার মধ্যে থাকবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নবনির্মাণ অথবা পুনরুন্নয়ন, এবং এই উদ্দেশ্যে আগামী 4 বছরে মোট 2000 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। যার উৎস সমূহ হল রাজ্য তহবিল, স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং RIDF এর জলসম্পদ আরও অধিক পরিমাণে এলাকা সেচের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন নয়া সেচ প্রকল্প চালু করা এবং বিদ্যমান সেচ প্রকল্পসমূহের রক্ষণাবেক্ষণের বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে 70 কোটি 23 লক্ষ টাকা ব্যয়ে 447 স্মল বোর ডিপ টিউবওয়েল, 179টি ডিপ টিউবওয়েল নির্মিত হয়েছে, যা আরও 3618টি হেক্টর সেচযোগ্য জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। 2024-25 অর্থবর্ষে 8টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করা হবে এবং 11টি লিফট ইরিগেশন স্কিম এবং 183টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে 110 কোটি 64 লক্ষ টাকা ব্যয়ে, যা আরও 2500 হেক্টর জমিকে চাষের আওতায় নিয়ে আসবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রাজ্যের বিভিন্ন স্থানে নদীর তীরে ভূমিক্ষয় প্রতিরোধক ব্যবস্থা তৈরির জন্য 100 কোটি 70 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে এবং এই কার্য বাস্তবায়িত করা হবে 2024-25 বর্ষের মধ্যে। বিদ্যুৎ, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ভারত সরকারের আর্থিক সহায়তায় 3টি বড় প্রকল্প বাস্তবায়িত করছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ওপেন সাইকেল জেনারেশন প্ল্যান্টকে কম্বাইন্ড সাইকেলে পরিণত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে উন্নতি সহ বিদ্যুৎ সরবরাহ কাঠামোর উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা প্রকল্পে বিদ্যুৎ পরিবাহী কাঠামোর ব্যাপক উন্নয়নের কাজ এবং রিফর্মড বেস্ট রেজাল্ট লিঙ্কড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আওতায় ট্রান্সমিশন লস কমিয়ে আনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার পরিচালনাগত ও আর্থিক কার্যক্ষমতা উন্নয়ন সাধন এবং বর্তমানে চালু ম্যানুয়াল বিল ব্যবস্থা থেকে স্মার্ট মিটারে পরিবর্তিত করার কাজে হাত নেওয়া হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ইতিমধ্যে দূরবর্তী জনপদ সমূহের বিদ্যুতের উৎস হয়ে উঠেছে। রাজ্য সরকার বিগত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তার মন কি বাত অনুষ্ঠানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি বিকাশ কেন্দ্র, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম, RIDF এবং রাজ্য সরকার প্রদত্ত অর্থ ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একটি সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্পের আওতায় সম্প্রসারিত করা হয়েছে অনেকগুলি জনজাতি অধ্যুষিত গ্রামীণ এলাকায়, বাজার ও জনপদে। এছাড়াও সৌর বিদ্যুতের মাইক্রোগ্রিড, সৌর বিদ্যুৎ চালিত স্ট্রিট লাইট এবং সৌর বিদ্যুৎ চালিত সোলার হাই মাস্টের মতো সুবিধাসমূহ রাজ্যের বিভিন্ন স্থানে চালু করা হয়েছে।
রাজ্য সরকার পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2023-24 বর্ষে প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম যোজনায় আওতায় 20 লক্ষ টাকা ব্যয়ে 2000 সৌর বিদ্যুৎ পরিচালিত ফটো ভোল্টেইক পাম্প স্থাপন করা হয়েছে, যা রাজ্য সরকার এর জন্য RIDF এর আওতায় ভর্তুকি প্রদান করেছে। সবাই মন কি বাত শুনলেন। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার আওতায় কৃষিক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার করার জন্য 1421টি স্বতন্ত্র অফগ্রিড সোলার কৃষি পাম্প সেটও স্থাপন করা হচ্ছে, যার জন্য 20 কোটি টাকা রাজ্য কোষাগার থেকে ব্যয় করা হবে। এছাড়া প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্টার্ন রিজন এর আওতায় 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে 274টি দুর্গম জনপদের সৌর বিদ্যুতের শক্তিতে চালিত মাইক্রোগ্রিড স্থাপন করা হচ্ছে। নগর উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 82,132টি গৃহ নির্মাণের অনুমোদন হয়েছে এবং এখন অবধি 64,582টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে শিশু, কিশোর ও মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারে সুনিশ্চিত করার জন্য 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করা হবে। এই লক্ষ্যে 7,51 লক্ষ টাকা সংস্থান রাখা হয়েছে বাজেটে। সমবায় রাজ্য সরকার রাজ্যের সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায় রেজিস্ট্রারের কার্যালয়, ত্রিপুরা কৃষি সমবায় ও গ্রামোন্নয়ন ব্যাংক ও প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিগুলির কম্পিউটারাইজিং প্রক্রিয়া চালু করেছে। ঋণ সমবায়, ভোক্তা সমবায়, গুদামজাতকরণ, বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ সমবায় সমূহকে নতুনভাবে গড়ে তোলা হবে। আমি আনন্দের সাথে এই মহতী সভাকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভার্চুয়াল মাধ্যমে সমবায় ক্ষেত্রে শস্য সংগ্রহ পরিকল্পনার একটি পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন এবং গোমতী জেলার অন্তর্গত কিলপাড়া প্যাক্স হল এই পাইলট প্রকল্প প্রাপকদের মধ্যে থাকা একটি সমবায়। ত্রিপুরা ভারতের 11টি রাজ্যের মধ্যে একটি রাজ্য যাকে ভারত সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল ট্যাক্সের গুদামগুলিকে খাদ্যশস্যের সাপ্লাই চেইন, খাদ্যশস্য নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে নিরবচ্ছিন্নভাবে সমন্বিত করা। আইন মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার রাজ্যের বিচার বিভাগ পরিকাঠামো উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন স্থানে আদালত ভবন নির্মাণে ও বিচার বিভাগ কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইসলামগঞ্জ, কমলপুর, খোয়াই, কৈলাসহর ও আগরতলা নতুন আদালত ভবন নির্মাণ করা হচ্ছে। খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর ও কৈলাসহর নতুন সরকারি আবাসন তৈরি করা হচ্ছে। ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ নেশা জাতীয় সামগ্রীর অপব্যবহার নির্মূল করার জন্য মুক্তি নামক একটি প্রকল্প চালু করেছে। 2023-24 অর্থবর্ষে 8টি লোক আদালত অনুষ্ঠিত হয়েছে এবং তাতে 23,283টি মামলা গ্রহণ করা হয়েছে। লোক আদালত সমূহ 16,144টি মামলা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত ও বিশেষ লোক আদালতের আওতায় 18,697টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে 1,476টি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন রাজ্য সরকার নবী মুম্বাই খালঘরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করেছে এবং ভবনটি নির্মাণ কার্য শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতে একটি নতুন ত্রিপুরা ভবন স্থাপন করার জন্য জমি অধিগ্রহণ করেছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে 23,66 লক্ষ টাকা। কলকাতার সল্টলেকস্থিত ত্রিপুরা ভবনটি রাজ্যের জনগণের স্বার্থে সম্প্রসারণ করা হবে। 2024-25 বর্ষে ত্রিপুরা ভবন সমূহের নির্মাণের জন্য 20 টাকা বরাদ্দ করা হয়েছে। 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্ম বিনিয়োগের জনশক্তি 16,169 জন গ্রামীণ যুবাকে দীনদয়াল গ্রামীণ কৌশল যোজনার আওতায় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে 5,416 জন বিভিন্ন সংগঠিত ক্ষেত্রে কর্মে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রীয় কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য 74টি কর্মমেলার আয়োজন করা হয়েছে। সুশাসন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে রাজ্যের জনগণের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে এবং স্বচ্ছতা বজায় রেখে স্থায়ী উন্নতির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিগত 2023-এর আগস্ট মাসে সাধারণ প্রশাসন সুশাসন নামক একটি দপ্তর বিগত 2023-24 অর্থবর্ষের বাজেটের ঘোষিত লক্ষ্য অনুযায়ী সৃষ্টি করেছে। বিগত 25শে ডিসেম্বর 2023 তারিখে নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী রাজ্য সহায়তা মিশনের আওতায় এই দপ্তরের অধীনে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন নামক একটি নতুন প্রতিষ্ঠানের সূচনা হয়েছে।
এই প্রতিষ্ঠানটিতে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সমস্ত রাজ্যের জনসাধারণের সাথে মত বিনিময় করতে পারেন, সেই জন্য প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত সুবিধাসমূহ যুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি রাজ্যের অর্থনৈতিক প্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন মৌলিক সমস্যা ও অনুঘটক সমূহকে চিহ্নিত করবে। ডিজিটাল প্রযুক্তিভিত্তিক বিকাশের অগ্রাধিকার দেওয়ার মধ্যে রাজ্যের সুশাসনের চাবিকাঠি নিহত রয়েছে। প্রতিকূল সুশাসন অভিযান 2.0 অনুষ্ঠিত হয়েছে 2023-24 অর্থবর্ষে এবং এই সুশাসন অভিযান 2024-25 অর্থবর্ষ চালু থাকবে। আমি মহতী সভাকে জানাতে চাই যে ভারত সরকারের সহায়তা রাজ্য সরকার 9টি এক্সটার্নাল এইডেড প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে সর্বমোট বিনিয়োগ হচ্ছে 8,265 কোটি 60 লক্ষ টাকা। আশা করা যে এরকম বিভিন্ন বাহ্যিক সংস্থা হতে প্রাপ্ত বিনিয়োগ রাজ্যকে একটা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম বলে চালিত। অর্থ 2024-25 অর্থবর্ষে সর্বমোট বাজেট বরাদ্দ ছিল 27,804 কোটি 67 লক্ষ টাকা। এর মধ্যে মূলধনী ব্যয় ধরা হয়েছে 6,633 কোটি 80 লক্ষ টাকা, যা 2023-24 বর্ষে রিভাইজ এস্টিমেটের চাইতে 24.26% বেশি। প্রাপ্তি ও ব্যয় সংক্ষিপ্ত সার নিম্নে প্রদত্ত হল। 2024-25 বি রেভিনিউ অ্যাকাউন্টে নাম্বার 1 রিসিপ্টস 22,957.54 crore. Second, expenditure 21,170.87 crore. Third, surplus A1 minus A2 1,786.67 crore. Capital account 1 receipt from loans and others, including public account and opening balance 4,436.44 crore. 2. Second expenditure 6,633.80 crore. Third, deficit B1 minus B2 2,197.66 crore. Total receipts A1 plus B1 27,393.98 crore. Among total expenditure A2 plus B2 27,804.67, budget deficit C minus D 410.69 crore. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামূহিক বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নত ত্রিপুরা তৈরি একটা রূপরেখা তুলে ধরেছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মাননীয় সদস্যকে অনুরোধ করছি 2024 এবং 25 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সম্বলিত বইয়ের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য। যে সকল মাননীয় সদস্যগণ ব্যয় বরাদ্দের উপর দাবির উপর ছাড়ের প্রস্তাব অর্থাৎ কাঠ মোশনের নোটিশ দিতে ইচ্ছুক, ওনারা আগামী 3 মার্চ রবিবার 2024 তারিখ বিকেল 2 ঘটিকার মধ্যে এই ছাঁটাই নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। প্রশ্ন উত্তর পর্ব এখন। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যদের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যের নাম ডাকলে তিনি তার নামের পার্শ্বে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ মৌখিক উত্তর প্রদান করবেন। প্রথম প্রশ্নকর্তা শ্রী দীপঙ্কর সেন মহোদয়। I started question number 15. Honorable Speaker, sir. প্রশ্ন 1, ইহা কি সত্য রাজ্যের অন্যতম লাউগাং গরু বাজারে গরু ও গরু বিক্রেতাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে একটি আধুনিক মানের শেড নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে কিনা? উত্তর, রাজ্যের লাউগাং গরু বাজারে গরু ও গরু বিক্রেতাদের প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে একটি আধুনিক মানের শেড নির্মাণের জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? দপ্তরের কাছে আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। Sir, supplementary sir. এই গরু বাজারটি বয়স প্রায় 70 বছর পুরাতন এই বাজার এবং
এটা এর আগেও একটা খোলা মাঠের মধ্যেই এই বাজার চলতো। 93 সালে এটা ব্যক্তিগত মালিকানা থেকে পঞ্চায়েতের উদ্যোগে এটাকে আনা হয় এবং সেখানে একটা শেড নির্মাণ করা হয়েছে। এই শেডটা অনেক পুরাতন হয়ে গেছে এবং প্রতি মঙ্গলবারে গরু বাজার বসে এবং সেখানে 250টির উপর গরু সেখানের মধ্যে বিক্রি হয় গড়ে। এই অবস্থায় এখন এই গভর্নমেন্ট আসার পরে সেই বাজারের ভেতরে শেডের ভেতরে গরুগুলো এখন বিক্রি হয় না, আর একটা খোলা জায়গাতে মুক্ত মাঠের ভিতরে সেখানের মধ্যে করা হচ্ছে। আমরা জানি পশুদের যে ক্রুয়েলিটি বা এই বিষয়গুলো সম্পর্কে তাদের পানীয় জলের ব্যবস্থা করা দরকার, তার ওখানে খাওয়ার ব্যবস্থা করা দরকার। এই সমস্ত বিষয়গুলো সে জায়গাতে হচ্ছে না, রোদ বৃষ্টিতে এখানের মধ্যে থাকতে হচ্ছে। কাজে সেদিক থেকে আমার প্রস্তাব, যেখানে একটা আধুনিক মানের এবং রাজ্যের একটা বৃহত্তর বাজার, এটা আধুনিক মানের একটি শেড নির্মাণ করা হোক, যেখানে ক্রেতা বিক্রেতা সবাই এর জন্য সুবিধা ভোগ করতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যে বিষয়টি এখানে প্রস্তাব রেখেছেন, আমি নিশ্চয়ই এটা দেখব এবং আমি আপনাকে অনুরোধ রাখবো একটা প্রস্তাব আপনার পক্ষ থেকে আমাদের দপ্তরে আসলে ভালো, আমরা এটাকে কমপ্লিটলি স্ক্রুটিনাইজ করে কি করা যায়। তবে আপনাকে আমি অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত পুরো রাজ্যে যতগুলি ক্যাটেল মার্কেট আছে কোথাও কিন্তু আমরা ক্যাটেল মার্কেট তৈরি করতে পারিনি, কারণ তার যে প্রভিশন রয়েছে আমাদের, যেটা প্রিভেনশন এগেনস্ট ক্রুয়েলিটি অফ অ্যানিমেলস, এটা অনুযায়ী আমাদের বর্ডার্স থেকে 50 কিলোমিটার্সের ভিতরে মার্কেট হতে হয়, এরকম কিছু একটা বিষয় রয়েছে। তো যার কারণে আমাদের স্পেসিফিক কোনো ফান্ড আমাদের কাছে থাকে না। তবু আপনি পাঠাবেন আমার কাছে, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে হেড থাকে সেখান থেকে আমরা চেষ্টা করবো আপনার এখানে মার্কেট তৈরি করে দেওয়া যায় কিনা। কেমন? হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ। আপনি প্রস্তাব পাঠাবেন। মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়। My admitted start to question 17. মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 17। প্রশ্ন 1, বরজলা বিধানসভা এলাকায় সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে ডিগ্রি কলেজে উন্নীত করার বর্তমান সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর হচ্ছে, বরজলা বিধানসভা এলাকায় সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টিকে ডিগ্রি কলেজে উন্নীত করার পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 2, যদি থাকে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসা। সাপ্লিমেন্টারি স্যার, আমার বরজলা বিধানসভা এলাকার মধ্যে যে সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেটা বহু বছর পুরনো এবং এমন একটা জায়গার মধ্যে সেই বিদ্যালয়টা উপস্থিত, আমাদের এয়ারপোর্টের সন্নিকটে। যে স্কুলের যে অবস্থা, তার বয়স প্রায় 68 বছর এবং আমি স্কুলটাতে ভিজিট করেছি। স্কুলের যে অবস্থা পরিকাঠামোর দিক দিয়ে খুবই দীর্ণদশা এবং যে স্কুলের মিড ডে মিল সেটা পর্যন্ত বারান্দায় বসে খেতে হয়। আমি এই জন্য বিগত সেশনে একটা প্রশ্ন রেখেছিলাম, যেহেতু আমাদের রাজ্যের প্রবেশদ্বার সেই এয়ারপোর্টের সন্নিকটে, তাকে একটা মডেল স্কুলে পরিণত করা যায় কিনা। সেই জায়গার মধ্যে যে বিশেষ করে এই জায়গার মধ্যে যে অনেকগুলি স্কুল আছে আমাদের চারিপাশে, সেটাকে ভিত্তি করে আগামী দিন সরকারের এই ধরনের পরিকল্পনা যদি থাকে, তাহলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে বলে মনে করি। এবং যদি ডিগ্রি কলেজে নাই রূপান্তরিত করার হয়, তাকে একটা মডেল স্কুলে পরিণত করার দাবি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আসলে যে প্রশ্ন করেছেন, মিড ডে মিল আবার চলে এসছে এখানে।
মানে প্রশ্নটার সাথে রিলেটেড না, কিন্তু পরিপূরক না। কিন্তু কলেজ যেহেতু আপনি বলছেন, আমি কলেজের বিষয়ে আমি বলছি যে এখানে দেখুন আমাদের অলরেডি আগরতলা শহরে এখানে 5টি সাধারণ ডিগ্রি কলেজ আছে, আমরা সবাই জানি। শ্রী অরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজ ইংরেজি মাধ্যম, আপনার এখান থেকে খুব বেশি একটা দূর নয়। এবং উইমেন্স কলেজ আমরা সবাই জানি, বহু পুরনো কলেজ। মহারাজা বীর বিক্রম কলেজ আছে, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ আছে, রাম ঠাকুর কলেজ আছে। তো এই কলেজগুলোতে আপনার এই বটজলা থেকে অনেক যারা ছেলে মেয়েরা আছে এখানে আসে, এসে ভর্তি হয়। কাজেই এই কলেজগুলোর এখন আপনি যেটা বললেন ওখানে একটা কলেজ করার বিষয়ে আপাতত কিন্তু আমাদের কাছে এরকম কোনো মানে আমরা সিদ্ধান্ত নেইনি। এখন যেহেতু আমরা আপনি এই কলেজের কথা বলছেন, এখান থেকে খুব বেশি একটা দূর নয়, কিন্তু এখানে এসে ওরা ভর্তি হচ্ছে। এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ছাত্রছাত্রী এবং ওইখানে আরও বেশি ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে এবং জায়গাও পাওয়া যাচ্ছে, তখন এই বিষয়ে চিন্তা করা যাবে। আপাতত দপ্তরের কাছে এরকম চিন্তা ভাবনা। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু কলেজের বিষয় উঠে আসছে এখানে, I want to know from Honorable Chief Minister যে ত্রিপুরায় নতুন কলেজ খোলার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এই বছরে, অর্থ বছরে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ত্রিপুরায় অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। ক্লাস 12-এর পর কলেজে কিন্তু ইংলিশ মিডিয়াম কলেজ সেই মাত্রায় সেই সংখ্যাটা নেই বলে মোস্ট অফ দি স্টুডেন্টস দিল্লি, পুনে, শিলং ইত্যাদি জায়গায় কিন্তু গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। সো আই উড লাইক টু নো ফ্রম অনারেবল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট whether the government will take initiative to open more English medium colleges in the state or not. Thank you. এখানে যে আমরা অরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজ যেটা আমরা করলাম না কুঞ্জবনে, সেখানে কিন্তু ইংলিশ মিডিয়াম কলেজ আমরা করেছি সেখানে। তো ভবিষ্যতে এই ধরনের ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আর একটা বিষয়, আমাদের অনেকের কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য বাইরে যাচ্ছে সেটা না, অনেকে আছে বাইরে যেতে চায়, ভালো আরও মনে করে বাইরে থাকলে আরও ভালো ওরা মানে জ্ঞান অর্জন করতে পারবে, তার জন্য যায়। তো আমরা তো এখানে আস্তে আস্তে করে সব আমাদের ব্যবস্থা এখানে করছি, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, তারপর বিএসসি নার্সিং কলেজ সব তো করছি। তো যে পরিমাণ তারপরও মানুষ যায় বাইরে, এখন ডিপেন্ড করে কে কোন বিষয়ে কি চিন্তা করে সেই হিসেবে যায়। তো আমার মনে হয় আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখবো ইংলিশ মিডিয়াম তার চাহিদার উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখবো। মাননীয় সদস্য, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এটা আমিও একমত যে নট অল দি স্টুডেন্টস আর গোয়িং আউট ফর ইংলিশ মিডিয়াম, এটা ঠিক আছে। বাট দেয়ার আর সো মেনি স্টুডেন্টস যারা হোলি ক্রস, ডন বস্কো, অক্সিলিয়াম, শ্রীকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে they are taking admission in MBB college, women's college. তাহলে ইংলিশ মিডিয়াম থেকে বেরিয়ে গিয়ে বাংলা মিডিয়াম যেখানে চলছে সেখানে পড়াশোনা করতে হচ্ছে। সো দিস ইজ দি ম্যাটার। ওইটা আপনি একটু সার্ভে করিয়ে যদি প্রয়োজন থাকে, আই থিঙ্ক উই শুড ইনক্রিজ দি নাম্বার অফ ইংলিশ মিডিয়াম কলেজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের যে জেনারেল কলেজগুলো আছে সেখানেও কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ইয়েতেই কিন্তু করা যায়। সেখানে আমরা যখন এখানে এমবিবি কলেজে পড়েছি সেখানেও কিন্তু ইংলিশে পড়া এবং লেখা সেই ব্যবস্থা ছিল সেখানে, এবং বাংলাও আছে সেখানে। যে ব্যবস্থা আছে, তবু আপনি যেহেতু বলছেন সেটা নিশ্চয়ই দেখবো আমরা। আর দেখুন এখান থেকে বাইরে যায়, দিল্লিতেও যাচ্ছে ইংলিশ মিডিয়াম, আর দিল্লির লোক চলে যাচ্ছে আবার বিদেশে পড়তে, শেষ নেই কিন্তু। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 82। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 82। রাজ্যের মোট কয়টি সরকারি ও বেসরকারি মহাবিদ্যালয় রয়েছে? উত্তর, রাজ্যে
রাজ্যের 25টি সরকারি মহাবিদ্যালয় এবং 3টি বেসরকারি মহাবিদ্যালয় রয়েছে। প্রশ্ন 2, আগামী 10 বছরের মধ্যে পর্যায়ক্রমে সবকটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে একটি করে মহাবিদ্যালয় স্থাপন করার জন্য একটি পার্সপেক্টিভ প্ল্যান গ্রহণ করা হবে কিনা? উত্তর, আগামী 10 বছরের মধ্যে পর্যায়ক্রমে সবকটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে একটি করে মহাবিদ্যালয় স্থাপনের পার্সপেক্টিভ প্ল্যান গ্রহণের বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরের বিবেচনায় আছে। মাননীয় স্পিকার স্যার, কলেজ নিয়ে অনেক আলোচনা হলো এর আগের প্রশ্নেও। আমার এই প্রশ্নটা করার একটা উদ্দেশ্য আছে। 2018 বিধানসভা নির্বাচনের সময়েতে শাসক দলের তাদের ভিশন ডকুমেন্টে একটা ছিল যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা ডিগ্রি কলেজ করা হলো। ত্রিপুরার মানুষ নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করেছেন, এই জন্য তারা ভোটও দিয়েছেন, কিন্তু হয়নি। 7টা বিধানসভা যে আপনি তথ্য দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, টোটাল মাত্র 28টা সরকার বেসরকারি। তার মানে কোনো কোনো বিধানসভা কেন্দ্রে 3-4টিও আছে, সব বিধানসভা কেন্দ্রে হয়নি। এটা সবার আকাঙ্ক্ষা। তো এই সম্পর্কে যে সরকার সুনির্দিষ্টভাবে, এটা 1 বছরও হবে না যতই প্রতিশ্রুতি দেওয়া হয়, বাস্তব নয়, কিন্তু আগামী 10 বছরে সেরকম প্ল্যান করে সরকার সেরকম উদ্যোগ গ্রহণ করবেন কিনা, এটাই আমার প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমি বলতে চাই যে এখানে মানে যে কোনো কলেজ যদি আমরা প্রতি বিধানসভায় আমাদের করতে হয়, তাহলে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেখতে হয়। তাছাড়া উপযুক্ত জমি সেখানে, আমি একটু আগে বলেছি এটা, এবং তার পরিকাঠামো চাহিদাও প্রয়োজন। এখানে আমাদের এখানে এখন পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রি কলেজগুলিতে প্রথম বর্ষে 29,637 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন, যদি আমরা প্রতিটা বিধানসভাতে যদি আমরা কলেজ করি, তো সেখানে মানে কলেজ থাকবে ঠিকই, কিন্তু সেইভাবে কিন্তু মানে চাহিদা অনুসারে সিট খালি থাকবে, কিন্তু ছাত্রছাত্রী ভর্তি হবে না। কিন্তু আমরা সেইগুলো আমরা নজর রাখছি, কোন জায়গার মধ্যে প্রয়োজন আছে কি আছে কিনা, সেখানে নিশ্চয়ই আমরা সেটা করবো। এর জন্য বললাম যে পার্সপেক্টিভ প্ল্যান আমাদের আছে একটা, নিশ্চয়ই আমরা যে ভিজন ডকুমেন্টসে বলেছি নিশ্চয়ই আমরা সেটা দেব। সাপ্লিমেন্টারি স্যার, আপনার যে প্রথম যে উত্তরটা আর সাপ্লিমেন্টারি যে রিপ্লাইটা, এটা তো কন্ট্রাডিক্ট করছে। তাহলে আপনি বললেন এটা পার্সপেক্টিভ প্ল্যান আমাদের রয়েছে, এখন বলছেন don't think what is written in the vision document that is to be stated in the floor of the house, not necessarily. That is a political aspect. You are absolutely correct. If the strength, the present strength is 29,737, that is in and around 500. 500 students, no, 500 students, if you set up 60 colleges in 60 assembly constituencies, the number of students in that college will be not more than 500 if you divide it equally. তো এটা তো পসিবল না। তাহলে এই পার্সপেক্টিভ প্ল্যান যে রয়েছে and the supplementary যে আনসারটা রয়েছে, এটা পুরোপুরি এটা it corroborates, it contradicts each other. আসল কোনটা? নাম্বার অফ কলেজ ইনক্রিজ করা, দ্যাট ইজ ফাইন অবভিয়াসলি, কিন্তু এই যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কলেজ স্থাপিত করা হবে, আই ডোন্ট থিঙ্ক দ্য গভর্নমেন্ট কিংবা এডুকেশন দপ্তরের সে কোনো চিন্তাধারার মধ্যে রয়েছে বলে মানে আপনার সাপ্লিমেন্টারি উত্তরের প্রেক্ষিতে যা বোঝা যাচ্ছে। আপনি ক্লারিফাই করুন হোয়াট ইজ অ্যাকচুয়াল স্ট্যাটাস। পার্সপেক্টিভ প্ল্যানের অর্থটা কি হচ্ছে? আমরা তো চাইবই সমস্ত বিধানসভার মধ্যে কলেজ হোক, কিন্তু আমি তো বারবার বলছি এর মধ্যে তো ডিফারেন্স কিছু আমি দেখছি না। পার্সপেক্টিভ প্ল্যানের অর্থই না যে আমি করবই, যখন আমি তো বললাম সেই জায়গার ডিমান্ডের উপরে সেখানে ফুলফিল হবে কিনা তার উপর ভিত্তি করে আমরা কলেজ খুলব। প্ল্যান আছে তার উপর, সেখানে তো কন্ট্রাডিক্ট করার কোনো বিষয় হচ্ছে না।
নেক্সট। স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তরটা দিলেন, প্ল্যান আছে, প্ল্যান থাকলে তো এটা এই অর্থ বছরে করার জন্য বলা হচ্ছে না, এই বাজেটেও তার কোনো উল্লেখ নেই। জনসংখ্যা বাড়ছে, ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বললেন এই মুহূর্তে বা এবছর 29,000 ছেলে মেয়ে এই রোলে আছে, কিন্তু তার মানে ত্রিপুরার যে হায়ার এডুকেশনের জন্য এলিজিবল ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 29,000 না। মাননীয় লিডার অপোজিশন বলেছেন একটা দিক যে বহু ছাত্রছাত্রী রাজ্যের বাইরে চলে যায়, হ্যাঁ, যাদের পয়সা করে আছে, ভালো ফেসিলিটি থাকা সত্ত্বেও যায়, এটা একটা মাইক্রোস্কোপিক নাম্বার। একটা ভালো অংশ চলে যায় যে না, আরো ভালো ফেসিলিটি, ভালো পরিবেশ, এই কারণে এখানে সেরকম পরিবেশ নেই দেখে অনেকেই যান। ভালো জায়গাতে ভালো ফ্যাকাল্টি এবং নতুন নতুন কোর্স আছে, এটা একটা সংখ্যা, আমরা এটা ক্যাটার করতে পারছি না। সেকেন্ডলি হলো যে অর্থনৈতিক কারণেও বহু ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে যায়। একটা প্রগ্রেসিভ সোসাইটির একটা লক্ষ্য হওয়া দরকার। আমরা ওভারনাইট, আমরা কালকেই পারবো না, আমি এই জন্য বলিনি যে আগামী বছরের মধ্যে হবে কিনা। একটা প্ল্যান থাকবে, হ্যাঁ 10 বছরের মধ্যে হয়তো হবে না, কিন্তু এইভাবেই বলে দিলে তো হলো না। না, আমাদের মাত্র এত জমি দেখতে হবে, ইয়ে দেখতে হবে, জমি তো দেখেই তো করতে হবে। কাজে সরকারের সেই উইল আছে কিনা, তার সেই পলিটিক্যাল উইল আছে কিনা, প্ল্যান আছে কিনা, এটা বলুন। এইভাবে হাইপোথেটিক্যাল কথা বললে তো হবে না স্যার। কাজে এই জায়গাতে চাই সরকারের সুনির্দিষ্টভাবে এরকম পলিটিক্যাল কমিটমেন্ট আপনারা পূরণ করেননি, কিন্তু এখন সরকারে এসে যে রাজ্যটাকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য অন্তত আমাদের প্রত্যেক ছেলে মেয়ে অন্তত গ্রাজুয়েট হতে পারে, কলেজ যদি পড়তে পারে, করার জন্য সে ব্যবস্থা না। ঠিক আছে, দেখবেন পরবর্তী প্রশ্ন কি হল স্যার? স্যার শ্রী স্যার, this is the right of the members. Sorry. It is the convention of the house. We have the plan and in due course of time it would be done. I told you already. Then what do you want more? আমি তো বলেছি আমাদের আছে তো আগামী বছর কটা হবে বলুন। ঠিক আছে, আপনি 9 বছর পরে কথা ভাবতে আগামী বছর কটা হবে বলুন, তাহলে বলা যায়, কিভাবে বলবো? বলা যায় না, ঠিক আছে, বসুন। তো নাই, আপনি বলতে পারছেন নাই বলুন, না, বসুন। আননেসেসারিলি ইয়ে করছেন। না, ঠিক আছে। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Mr. Speaker, sir, admitted start question. জিতেন বাবু, এই যে বললেন যে বলা যায় নাকি অরবিন্দ কলেজ যে হবে ইংলিশ মিডিয়াম, কি এটা বলা হয়েছিল, কিন্তু করে ফেলেছে। গভর্নমেন্ট প্ল্যান আছে, উনি বলছে পার্সেন্ট প্ল্যান আছে, আপনি বলছেন এখনই বলুন আগামী বছর কটা করবেন। এরপর তো পানিসাগরে কলেজ হয়েছে নতুন, পানিসাগর নতুন কলেজ হয়েছে। Sir, বলুন গোপাল বাবু, বলুন, কোশ্চেন করুন। admitted star question number 37. উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসেন। Supplementary, sir. Sir, যে দুটো বিএড কলেজ আছে, প্রতি বছর কতজন বিএডে ভর্তি হতে পারে? কারণ গ্রাজুয়েট হলে বিএডে ভর্তি হতে হবে, বিএড না হলে টেট দিতে পারবে। দুঃখের ব্যাপার হলো, তখন আমি বিধানসভায় ছিলাম না, 2018 সালে আমাদের মাননীয় তৎকালীন এডুকেশন মিনিস্টার বলেছিলেন রাজ্যের 4টি নতুন বিএড কলেজ হবে। এখন অবধি একটি ইটও কোথাও পড়েনি। এনিয়াও মাননীয় মুখ্যমন্ত্রী তথা হায়ার এডুকেশন মিনিস্টার
কি জানাবেন যে প্রতি বছর কতজন করে ছাত্র বিএডে পড়ে এবং পাশ করে? এটা পড়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে সরকারিভাবে দুটি বিএড কলেজ আছে। একটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবনে, এবং আরেকটা আছে কলেজ অফ টিচার্স এডুকেশন কুমারঘাটে। এবং সরকারি কলেজ দুটিতেই প্রতি বছর প্রায় 250 জন ছাত্রছাত্রী এই বিএড কোর্সে ভর্তি হতে পারে। এছাড়াও রাজ্যে বর্তমানে বেসরকারিভাবে 3টি বিএড কলেজ রয়েছে। সেগুলো হচ্ছে ভবনস ত্রিপুরা টিচার্স ট্রেনিং কলেজ আনন্দনগর, ভবনস ত্রিপুরা কলেজ অফ টিচার্স এডুকেশন নরসিংগড় এবং হোলি ক্রস বিএড কলেজ। এই বেসরকারি কলেজ 3টিতে প্রতি বছর 300 জন ছাত্রছাত্রী বিএড কোর্সে ভর্তি হতে পারে। তাছাড়া রাজ্যের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, এনআইটি ও ইকফাই বিশ্ববিদ্যালয় রাজ্যের প্রায় 200 জনের মতো ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার মনে হয় গত বিধানসভা বা তার আগে, তো চতুর্থ চলছে 13th অ্যাসেম্বলি, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা প্রশ্নের উত্তরে যে অ্যারাউন্ড 7,000 পোস্ট খালি আছে গ্র্যাজুয়েটের,